সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমাদের আজকের অতিথি এ সময়ের সম্ভাবনাময়ী এক তরুণ অভিনেতা, যিনি খুব অল্প সময়ে নিজের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন। আজ শুনবো তার অভিনয় জীবনের শুরুর গল্প এবং তার স্বপ্নের গল্প। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছে সাদ নাওভি। কেমন আছো? এই তো আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, যে শুরুতেই বললাম আজ জানবো তোমার স্বপ্নের কথা। তো স্বপ্নের কথাটা কি আগেই জেনে নিই একটু। নিজেকে কোথায় দেখো, মানে ভবিষ্যতে তোমার নিজেকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? ভবিষ্যতে নিজেকে নিয়ে স্বপ্ন বলতে হচ্ছে একজন প্রপার আর্টিস্ট হওয়া। কিন্তু আমি মনে করি আসলে আর্টিস্ট হওয়া এটার আসলে কোনো শেষ নেই। দিস ইজ আ প্রসেস, এটা আসলে লাইফ টাইম থাকবে। সো আসলে কাজ করতে করতে চেষ্টা করবো যাতে ভালো হওয়ার। আর ভালো বা খারাপ এটা আমার কাছে মনে হচ্ছে ভেরি সাবজেক্টিভ থিং। তো আমি আর আমার জায়গা থেকে চেষ্টা করবো যেন আমি আমার প্রপারলি আমি আমার 100% দিতে পারি কোনো একটা কাজে। ওকে, সো তোমার চোখে প্রপার, যেটা বললে যে একদম প্রপার আর্টিস্ট হয়ে উঠতে চাও, তো এই যে শিল্পী, এটার সংজ্ঞাটা তোমার কাছে কি? এইটার সংজ্ঞাটা আমি আসলে অনেক ছোট, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে আসলে ভালো মানুষ হওয়ার অনেক বেশি। অবশ্যই। সো আমি আসলে এখন কারেন্টলি ওইটাতেই বেশি ফোকাস করার চেষ্টা করছি যে আমি যদি ভালো মানুষ হতে পারি তাহলে আসলে আমি অনেক মানুষের সাথে কানেক্ট হতে পারবো। এবং যেহেতু আমি অ্যাক্টিং করি, সো আমি অ্যাক্টিংটা তো আসলে কোনো না কোনো মানুষের ক্যারেক্টার থেকে দেখেই নিচ্ছি। সো আমি যত মানুষের সাথে মিশতে পারবো, জানতে পারবো, তো মিশা এবং জানার জন্য তো আমার আসলে একটা ভালো মানুষ হতে হবে, তাহলে না আমি মানুষের সাথে কানেক্ট হতে পারবো। অবশ্যই আমিও একমত, কারণ শিল্পী হয়ে ওঠার জন্য এটা আসলে নিজের ভিতরে ধারণ করার একটা ধারণ করার বিষয়, বিষয়। রাদার দেন একটা প্র্যাকটিসের Exactly. বিষয়। সো এটার জন্য আসলে এখন নিজেকে কিভাবে প্রস্তুত করছো? এখন প্রস্তুত করছি হচ্ছে ভালো কাজ দেখা হচ্ছে, ভালো বই পড়া হচ্ছে। আর যেহেতু এখন মানে ইউটিউবের কারণে এবং অনেক ওটিটি প্ল্যাটফর্মস আছে, সো আগে দেখা যেত যে অনেক মুভি, বিদেশে যেসব ভালো মুভি বের হতো ওগুলো আমরা দেখতে পারতাম না, বিকজ ওগুলোর সিডি অনেক ঝামেলা ছিল। সো এখন আসলে অনেক সাবস্ক্রিপশন বেস, অনেক ফরেন ওটিটি প্ল্যাটফর্ম আছে, তো ওগুলো দেখে ভালো কাজ দেখা যায়। আর ইউটিউবে অনেক ওয়ার্কশপ আছে, অনেক বিদেশি ওয়ার্কশপ আছে, অনেক বই আছে, মুভি আছে। তো এখন কারেন্টলি আসলে ওগুলোই দেখা হয়, এবং ঢাকায় ছোটোখাটো যেসব ওয়ার্কশপ হয় চেষ্টা করি যে ওগুলাতে একটু হলেও অ্যাটেন্ড করার। আচ্ছা, তো কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা রয়েছে কিনা অ্যাক্টিং কে ঘিরে? অ্যাক্টিং বা কখনো থিয়েটার করা হয়েছে না, অ্যাক্টিং নিয়ে কোনোদিনই ওরকম মানে চেষ্টা করা হয়েছে, কিন্তু পড়াশোনা বা ইউনিভার্সিটির কারণে আসলে হয়ে ওঠা হয়নি। তো আসলে যাই অ্যাক্টিং করা হয়েছে আসলে করতে করতে, ভুল করতে করতে শেখা। আচ্ছা, এবার একটু জানবো শুরুর গল্পটা, যে বললে যে ভুল করতে করতে শেখা। যেহেতু এমন না যে তুমি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসছো বা এই ঘরানার ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তাহলে আসলে প্রথম কাজটা শুরু হলো কিভাবে? প্রথম কাজটা হচ্ছে একটা বিজ্ঞাপনের কল এসেছিল 2017-এ, যে এরকম মানে একটা কিভাবে আসলো কলটা, কার মাধ্যমে? ফেসবুকে একজনের সাথে, Okay. যেটা হয় আর কি। ফেসবুকে তো আগে, এখন যেমন আমাদের ফেসবুকে আমরা অনেক মানে লিমিটেড মানুষদের রাখি, আগে তো আসলে র্যান্ডম অনেক মানুষদের রাখা হতো। সো এরকম একজন সামহাও আমাকে রিচ আউট করেছিল ফেসবুকের থ্রু, যে এরকম এরকম একটা কাজ আছে, তুমি কি অডিশন দিতে চাও কিনা। সো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ওয়াই নট, এটা তো অনেক মানে ইন্টারেস্টিং জিনিসটা। সো পরে গেলাম, যাওয়ার পর অডিশন দিলাম, তো এইভাবে আর কি শুরু হয়। কিন্তু ওই অডিশনে আসলে পাইনি, মানে এরপর আর আমার অনেকগুলো অডিশনে দেওয়া লাগে, তারপরে গিয়ে আসলে একটা কাজ পাই। সো এমনও না যে ফার্স্ট কাজই পেয়ে ওকে, গিয়েছিলাম। সো প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল হচ্ছে বসুন্ধরা টিস্যুর একটা টিভিসি, আবনাল রাজীব বানিয়েছিলেন। ওকে, সো সেই কাজটার অভিজ্ঞতা যদি একটু বলতে, যে যদি বললে যে অনেকগুলো স্ক্রিন টেস্ট দেওয়ার পরে যে একটা সিলেকশন হয়েছে, সো ইউজুয়ালি যেটা হয় প্রথমে মানুষের না হলে, এবং যে প্রফেশনাল আর্টিস্ট না, মন খারাপ তো নিশ্চয়ই লাগতো যখন সিলেক্টেড হতে না? হ্যাঁ, সবচেয়ে বেশি মন খারাপ লাগতো যে এমন হতো যে আমি একটা অডিশন দিয়েছি, আমাকে ওরা দেখে বলছে যে হয়নি, কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম এমন হয়েছে যে আমি অডিশন দেওয়ার পরে ডিরেক্টর বা এডিটিং ওরা খুব আমাকে নিয়ে অনেক হোপফুল যে হ্যাঁ ভালো হয়েছে, হবে। সো পরে আমি দেখতাম যেটা আমাকে হয়নি, তো তখন আমি ভাবতাম যে হয়তো আমার মধ্যেই কোনো একটা প্রবলেম আছে। বাট হ্যাঁ, ওই যে একটা বিষয় ছিল যে আর দিব না। আর এটা তো এখন তো কাজ করতে যে বোঝো যে এটা শুধু আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে এই সিলেকশনটা, সেটা এজেন্সি প্লাস ক্লায়েন্ট সবকিছু মিলিয়ে আসলে এটা ডিপেন্ড করে। সো ফাইনালি যেহেতু অনেকদিন ব্যর্থ হতে হতে ফাইনালি যে যখন তুমি জানলে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তখনকার অনুভূতিটা কিরকম ছিল? তখনকার অনুভূতি চিন্তা করলাম যে তাহলে এই অডিশনটা ভালো লাগলো, আগেরগুলো তো আরো বেটার ছিল অন্য ব্র্যান্ডের গুলো।
সো ওইভাবে আর কি শুরু হলো। পরে ওইটার পর যেটা হয় আর কি, একটা বিজ্ঞাপন করলে আসলে অনেকগুলো বিজ্ঞাপনের ডোর ওপেন হয়। তো এরপর আস্তে আস্তে কাজ করা শুরু হলো। তো প্রথম যেহেতু যেদিন সেটে গেলে অভিনয়ের যেহেতু কোনো জানতে না, সো প্রথম দিন নার্ভাস লেগেছিল কিনা, এবং কিভাবে আসলে কাজটার পরে আসলে তোমার কি মনে হয়েছে? নার্ভাস বলতে, যেহেতু টিমটা অনেক কমফোর্টেবল ছিল, এবং আদনান ভাই অনেক মানে কমফর্ট দেয় আর I know, নতুন, স্পেশালি আমি আরো অনেক ছোট ছিলাম। সো ওই কমফর্টের কারণে আসলে আমার মনে হয় না যে আসলে খুব কঠিন রকেট সায়েন্স একটা কাজ করছে। আচ্ছা, তো এই যে বললে যে একটা বিজ্ঞাপন করার পর অনেকগুলো ডোর ওপেন হয়েছে, তারপরে আরো বিজ্ঞাপন করলে, তো আশেপাশের যখন ফ্রেন্ডসরা বা ফ্যামিলি সবাই দেখলো যে তোমাকে টিভিতে দেখা যাচ্ছে, তখন তাদের রিয়াকশন কি ছিল? না, তাদের রিয়াকশনটা আসলে বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ Okay. আমরা তো আর্টিস্টরা কাজ করে ফেললে ওই কাজটা এত মানে আমাদের কাছে জিনিসটা এত বড় না, কারণ দিস ইজ আওয়ার ওয়ার্ক। কিন্তু বাইরের মানুষরা তো আসলে স্ক্রিনে একটা মানুষকে দেখা, এটা অনেক বড় একটা বিষয়। তো আমার ফ্রেন্ডরা অনেক বেশি এক্সাইটেড থাকতো, আমার কোনো কাজ বের হলে আমি শেয়ার দেওয়ার আগে আমার ফ্রেন্ডরা শেয়ার দিত। ওকে, দ্যাটস ভেরি নাইস। Yeah. এবং আশেপাশের মানুষের সাপোর্টটা আসলে অনেক হেল্প করে কাজের ক্ষেত্রে গেলে। অ্যাবসলিউটলি। আচ্ছা, তো বিজ্ঞাপন তো একটা চ্যাপ্টার, এরপরে অভিনয়ে আসলে পদার্পণ কিভাবে হলো? সো বিজ্ঞাপন করতে করতে আসলে যখন কোভিডের লকডাউন হয়, তখন আমি ইউনিভার্সিটিতে মাঝামাঝি টাইমে। সো আমি তখন চিন্তা করতেছিলাম যে আসলে কি করবো, কাজ এখন তো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু ডিফারেন্ট হবে। সো তখন আমি ভাবলাম যে আসলে আমার মধ্যে এমন কোন স্কিলটা আছে যে স্কিলটা আমি আসলে কাজে লাগাতে পারবো, আই রিয়েলি লাইক ইট। সো তখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, অ্যাক্টিং যেহেতু 2017 থেকে 20 পর্যন্ত 3.5 বছর কাজ করে ফেলছিলাম। সো আমার কাছে মনে হচ্ছিল যে ওকে, দিস ইজ মেবি এ গুড ক্যারিয়ার অপরচুনিটি ফর মি। তাও একটু ডাউট ছিল। সো ওই ডাউট থেকে আসলে পরে আসলে স্থির হয়েছে এটাই করব। তারপর 2021-এ ফার্স্ট অ্যাক্টিং অপরচুনিটি আসছে, প্রায় 1.5 বছর পরে। সেটা নাটক ছিল? ওয়েব সিরিজ ছিল, কার? বঙ্গর একটা ওয়েব সিরিজ করেছিলাম, বিএনজি নামে। ওটা একটা টিন ড্রামা ছিল। সো আমরা নতুন অনেককেই আমাদের, সেটা ডিরেকশন দিয়েছিল কে? আর ডিরেক্টেড ছিলেন হচ্ছে মমিন বিশ্বাস এবং শাহরিয়ার সজীব। সো ওই প্রজেক্টের থ্রু আসলে অ্যাক্টিং এর যে ইয়াটা বের হয় আসলে। তো আমরা অনেকেই নতুন ছিলাম, আমি ছিলাম, পার্থ শেখ ছিলেন, অনেকেই। ওইখান থেকে আসলে আমাদের অ্যাক্টিং এর যে মানে আমরা পারবো, ওই কনফিডেন্সটা আসলে ওই শুটিং এ মানে মোটামুটি পাওয়া হয়। ওকে, সো আমরা ওয়েব সিরিজ আবার ফিরে আসবো, কারণ আর এরপরে তুমি আরো কাজ করেছো, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু নাটকের কথা জানতে চাই, যে আমাদের এই চ্যানেলেও তোমার অনেকগুলো ভালো নাটক গিয়েছে। সো সেই নাটকের কাজের অভিজ্ঞতা কিরকম, যেহেতু তোমার ওটিটির অভিজ্ঞতা আগেই হয়ে গেছে, তো সেগুলো নিয়ে একটু জানতে চাই। আর নাটকের শুটিংটা তো আরো হেক্টিক ওটিটির শুটিং এর থেকে, ইটস ভেরি হার্ড ওয়ার্ক। সো ওই জায়গা থেকে কষ্টটা করা হয়, কিন্তু যখন কাজটা আসলে বের হয়, এবং নাটকের একটা বেস্ট পার্ট হচ্ছে নাটক আসলে অনেক তাড়াতাড়ি আসলে মানুষের কাছে পৌঁছায়, রাদার দেন ওটিটি বা সিনেমা। ওটিটি মানুষের টাকা দিয়ে দেখতে হবে। লিমিটেড দর্শকদের জন্য, দর্শকদের জন্য, বা আপনার টাকা দিতে হবে দেখার জন্য, মুভি বা ওটিটি। তো নাটক তো আসলে ফ্রি, সবাই দেখতে পারে। সো এই জন্য অডিয়েন্সের সাথে অনেক তাড়াতাড়ি কানেক্ট হওয়া যায়। তো ফার্স্ট যখন ওটিটি থেকে যখন নাটকে আসি, তখন আসলে একটা ডাউট ছিল যে আসলে ওটিটি করে নাটক করব বা ওটিটি শুধু করব কিনা। সো যখন নাটকটা করার পর যখন ওই নাটক থেকে রেসপন্স আসে, তখন আসলে আমার কাছে মনে হয় যে আচ্ছা না, দিস ইজ এ ভেরি গুড প্লেস, যেখানে আসলে আমি আমার অ্যাক্টিংটাও প্র্যাকটিস করতে পারবো এবং আমার কাজের থ্রু আমি দর্শকের সাথে কানেক্ট হতে পারবো। আচ্ছা, তো এই যাবৎকালীন যতগুলো নাটক করেছো, তার মধ্যে যদি বলি তোমার পছন্দের, নিজের করা পছন্দের 2টা নাটকের কথা বলতে। পছন্দের 2টা নাটক, আমার এনটিভিতে একটা পছন্দের নাটক ছিল রূপ, বাংলা ভিশনে গত রোজাইতে একটা নাটক বের হয়েছে প্রেমের পাঠশালা, তারপর হচ্ছে আরেকটা নাটক হচ্ছে কোথায় আমি কোথায় তুমি। এরকম 2-3টা নাটক আমার অনেক মানে আমার কাছে নিজের কাছে কাজ করে মনে হয়েছে যে আচ্ছা না, আমি কিছু একটা হয়তো ক্যারেক্টারে দিয়েছি। আচ্ছা, এখন নিজের অভিনয় দেখলে কি মনে হয়? এখন নিজের অভিনয় দেখলে মনে হয় যে আরে এই সিনটার আগে আরেকটু বেটার ভাবে আরেকটু ব্রিফটা নেওয়া উচিত ছিল, বা এটা আরেকটু অন্যভাবে করলে কি হতো। সো এই ডাউটগুলো কাজ করে। আবার মাঝে মাঝে নিজের কোনো সিন দেখে ভালো লাগে, বিকজ হয়তো ওই সিনটা আমি করার সময় মনে করছি যে এত ভালো হয়নি, হয়তো ডিরেক্টর একটা টেকই বলছে হয়ে গেছে। সো ওই ডাউটগুলো থাকে, বাট চেষ্টা করি নিজের ভুলগুলা ধরার এবং কোনটা আরেকটু বেটার করা যায় সেটা দেখার। অবশ্যই, এবং অনেকটা আসলে ডিরেক্টরের উপরেও ডিপেন্ড করে একটা ডিরেক্টর আসলে একটা আর্টিস্টের থেকে কতটুকু কাজ নিয়ে আসতে পারছে, এবং এডিটিং এর অনেক ইন্টারেস্টিং বিষয় থাকে, যেটার কারণে হয়তো অনেক অ্যাক্টিং হয়তো আমাদের দেখে মনে হয় যে মানে করার সময় মনে ভালো লাগে, বাট স্ক্রিনে দেখে মনে হয় ভালো, আবার অনেকগুলো আই ডিড জাস্ট ফাইন। হ্যাঁ, আবার অনেকটা রিভার্সও হয়, দেখা যায় যে মনে হয়েছে ভালো পারফর্ম করেছে, বাট হ্যাঁ এডিটিং এর কারণে হয়তো ওই জায়গাটা হয়তো ওই একটা শট রেখেছে যে শটটাতেই হয়তো ভালো হয়নি, ভালো রাইট, করিনি। হ্যাঁ। সো ওইটা হয়। সবারই দেখা যায় কম বেশি সবারই একজন মেন্টর থাকে বা আইকন থাকে, যাকে আসলে সে ফলো করে, যে কোনো প্রফেশনে সে থাকুক না কেন। তো তোমার জীবনে সেই মানুষটিকে, সেই প্রশ্নের উত্তর আমরা নেব, কিন্তু তার আগে নিতে হবে ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। ছোট
ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, কবে আমার কোনো পড়াশোনা থাকবে না, আমার ইউনিভার্সিটিও শেষ হবে, তখন চিন্তা করলাম আল্লাহ কত বছর লাগবে। সুখের অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল সাদ নবীর সাথে। যাওয়ার আগে প্রশ্ন করেছিলাম যে তোমার জীবনে সেই মানুষটি কে যাকে তুমি আসলে নিজের আইকন হিসেবে দেখো? আই থিঙ্ক এটা শুনতে অনেক ফিল্মি লাগবে, বাট আমি আসলে অ্যাক্টিং করার আগেও আসলে একটা মানুষকে অনেক বেশি ভালো লাগতো, সেটা হচ্ছে শাহরুখ খান। সো ওনার আসলে অ্যাক্টিং তো ভালো, বাট আমার কাছে মনে হয় যে ওনার যে লাইফের দর্শন বা ফিলোসফি, রাইট, ওনার ইন্টারভিউস গুলো বা উনি যে এরকম স্পন্টেনিয়াস বা উপস্থিত বুদ্ধি, ইটস ভেরি চার্মিং। ভেরি চার্মিং। সো ওনার এই জিনিসগুলো আমি আসলে টেক ওয়ে করার চেষ্টা করি, বা উনি ওনার ফ্যামিলির সাথে কিরকম, বা এত বড় স্টার হওয়ার পরও আসলে হাউ হি ইজ সো হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ উইথ এভরিওয়ান। সো অনেক কিছু আসলে ওনার কাছ থেকে শেখার আছে। শুধু এখন হয়তো অনেকে বলবে যে হ্যাঁ এর থেকে আরো, ওনার থেকে আরো অনেক ভালো অভিনেতা, বাট অভিনেতা ফ্যাক্টর না, যেটা আমার পছন্দের মানুষ বললাম। সো ওনার মধ্যে ওরকম অনেক কোয়ালিটি আছে যেগুলো হয়তো আমি অ্যাসপায়ার করি, যেগুলো কোনোদিন হয়তো আমার মধ্যে কোয়ালিটিগুলো আসবে। বিউটিফুল, দ্যাটস ভেরি নাইস। বিকজ এটাই বললাম যে এক একজনের আসলে পছন্দ এক এক রকম থাকবে এবং ইটস ফাইন। ইটস ফাইন, এক্স্যাক্টলি। সো যে সবার তো সবাই ফ্যান থাকে না, থাকে না, হ্যাঁ, মানে নির্দিষ্ট কিছু মানুষ থাকে, যার যার ব্যক্তিগত যার ব্যক্তিগত বিষয়। তো ছোটবেলায় যে আমরা যেটা করতাম, যে অনেক সময় দেখা যেত যে মানুষ পোস্টার কালেক্ট করতো বা মুভির তখন যে সিডি কালেক্ট করতো, তো এরকম শাহরুখ খানের কোনো কিছু তোমার কাছে রয়েছে? আমার হচ্ছে প্রচুর ডিভিডি কালেকশন ছিল, হুমায়ুন আহমেদের নাটকের ডিভিডি এবং হচ্ছে বলিউড বা হলিউডের মুভির ডিভিডি। তো আমার কাছে এখনো মনে হচ্ছে আমার কাছে বীর জারা মুভির একটা সিডি ছিল। ওকে। সো ওইটা আই থিঙ্ক আমি প্রায় 300-400 বার দেখা হয়েছে, বিকজ অনেক সময় দেখা যেত আর কোনো সিডি থাকতো না, বিকজ সিডিগুলো তো রোটেশনে থাকতোই দোকান থেকে ভাড়া নিয়ে, কিন্তু বীর জারার সিডিটা সামহাও ছিল। সো ওইটা দেখতে এই বিষয়গুলো আসলে এখনকার জেনারেশনরা কখনোই মানে রিলেট করতে পারবে না। বাট আই থিঙ্ক দ্যাটস ফাইন টু, মানে আমরা অনেক কষ্ট করে দেখছি, ওদেরও যে কষ্ট করে দেখতে হবে নট নেসেসারি, অবভিয়াসলি। সো যত জীবন সহজ হবে ততই আসলে সবার জন্য ভালো। তো সাদ, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কতটুকু সরব বলতে দেখি সবাই কি করছে, কিন্তু নিজে আসলে একটু লেজি, নিজের ছবি তোলা বা পোস্টিং বা ওগুলো মোস্টলি আসলে নিজের কাজের রিল বা ওগুলোই শেয়ার দেওয়া হয়, কিন্তু যে আমি নিজের ছবি আসলে আমার অনেক কম তোলা হয়। সো দেখা যায় যে একটা ছবি আমি 2 বছর আগে তুলেছিলাম, ওইটাই আমার সব পেপার পত্রিকা সব জায়গায় এখনো ইউজ হয়। সো আমার খারাপ লাগে না। কতটুকু স্টেটমেন্ট বা কোনো পোস্ট এরকম কত বা সার্বিক কি পরিস্থিতি চলছে এগুলোর উপরে কতটুকু আসলে নিজের ভয়েস রেজ করা হয়? না, আমি এখন পর্যন্ত কোনো ওরকম বা ভয়েস রেজ বা যেটাকে বলে আসলে লেখালেখি করি না। সেটার পেছনে কারণটা কি আসলে? সেফ সাইডে থাকার জন্য, আর ইউ আর জাস্ট নট দ্যাট মাচ ইনটু? আমার কাছে মনে হয় যে আমি এখন কারেন্টলি যে কাজটা করছি সেটা আসলে আমার প্রপারলি করা উচিত। যখন আমার কথা বলার সময় হবে তখন আমি কথা বলবো। আই পার্সোনালি ফিল লাইক আমার এখনো কথা বলার ওই বয়স বা সময় হয়নি। নাইস, দ্যাট ইজ ইটস বেটার টু কিপ কোয়াইট এক্সপ্লেনেশন ফর দ্যাট। অ্যাবসলিউটলি। আচ্ছা, তো এই যে বলছিলে যে আসলে খুব প্ল্যানিং করে যে প্রফেশনে আসছো তা না, ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? এবং ইউনিভার্সিটিতে যে পড়ছিলে বলেছিলে তখন কাজ শুরু, তখন কি বিভাগে পড়ছিলে বা কি সাবজেক্ট ছিল? ইউনিভার্সিটিতে আমি নর্থ সাউথে ছিলাম, মার্কেটিং এর উপর গ্র্যাজুয়েট করেছি। সো ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট সেক্টর। তো অ্যাক্টিং বিষয়টা আসলে ছোটবেলায় মুভি টুভি প্রচুর মুভি দেখা হতো। এখন আসলে এখন বড় হওয়ার পর মনে হয় যে ডটগুলো যখন মিলাই যে আসলে ছোটবেলায় এত মুভি কেন দেখতাম। আমার বয়সে সবাই তো এত মুভিও হয়তো দেখে নাই, কিন্তু আমি তো সব দেখছি। সো এখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, সব কিছুর হয়তো একটা রিজন থাকে, প্রত্যেকটা ডট কানেক্টেড হওয়ার পর হয়তো আজকে আমি এই জায়গায় আসছি। সো মজা লাগে জিনিসগুলো, বাট হ্যাঁ ওরকম কোনো প্ল্যানিং আসলে ছিল না। আর ছোটবেলায় আই থিঙ্ক খেলাধুলা স্পোর্টসে অনেক ইনভলভ ছিলাম। ফুটবলে আসলে কোন টিম তুমি সাপোর্ট করেছো? ফুটবলে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করতাম। আচ্ছা, ওকে। এন্ড ক্রিকেটের জায়গায় যদি জিজ্ঞেস করি? ক্রিকেটের জায়গায় হচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ তো এখন আসলে ওই যে মানে পাসপোর্টের সূত্রে বলতে হবে বাংলাদেশ, বাট মাই ফেভারিট টিম ইজ অস্ট্রেলিয়া। ওকে। সো নিজে যত খেলাধুলা করতেছো, তোমার মানে কোন স্পোর্টস মানে which sport do you prefer? ছোটবেলা আসলে দুইটাই সাইমেন্টাসে খেলা লাগতো, বাট এখন কারেন্টলি আই রাদার সাপোর্ট ফুটবল দেন ক্রিকেট, কারণ আমি মনে করি বাংলাদেশের ফুটবলে এখন একটা ভালো ফিউচার আছে। অ্যাবসলিউটলি। এবং ফিমেল টিম অনেক ভালো করছে। আই বিলিভ ছেলেদের আগে মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলবে।
অবভিয়াসলি উই ক্যান হ্যাঁ। অনলি হোপ ফর Yeah, we দ্যাট can এন্ড hope প্রে for ফর that. দ্যাট যে আমাদের দেশ আরো ভালো করুক, ভালো করুক। ভালোভাবে খেলুক। তো নিজের যেহেতু খেলা হতো, এখনো কি কখনো খেলা প্র্যাকটিস করা হয় কিনা বা খেলতে যাওয়া হয় কিনা? এখনো ফুটবল খেলা হয় প্রায় সময়, ফ্রেন্ডরা মিলে হচ্ছে কোনো একটা জায়গায় স্লট নেওয়া হয়, তখন গিয়ে ফুটবল খেলি। বাট একটু কম খেলা হয়, আর একটু একটা ভয় থাকে, ইনজুরির ভয় থাকে, হয়তো পরের দিন শুটিং থাকে, সো যদি একটু অনেকদিন পরে খেললে দেখা যায় স্ট্রেইন হয় মাসলে বা এরকম হয়। সো তাও আসলে মানে খেলতে তো ভালো লাগে, সো ওই জিনিসটা থাকে। আচ্ছা, ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলায় ঢাকায় বড় হওয়া, ঢাকাতেই আসলে আমি ইস্কাটনেই বড় হয়েছি, সো ওখানেই বড় হওয়া, ওখানেই সবকিছু, এখনো ওখানেই আছি, তো এই আর কি। ছোটবেলার জীবনটা কেমন ছিল? ছোটবেলার জীবনটা অনেক বেশি ঝামেলা মুক্ত ছিল, এখন আমার কাছে মনে হয় যে আসলে হেডেক অনেক কম ছিল। ছোটবেলায় উঠে জাস্ট পড়তে হবে, স্কুলে যেতে হবে। তখন মনে হতো এটাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কাজ। হ্যাঁ, ছোটবেলায় এটাই সবচেয়ে মনে হতো আমার কাছে। যে- এখনো মনে হয় পড়াশোনা অনেক কষ্টের একটা কাজ, মানে যারা পছন্দ করে না তাদের জন্য ইটস ভেরি হার্ড ওয়ার্ক। এবং ছোটবেলায় ওইটাই, মানে কখন বিকাল হবে, কখন খেলতে যাব, আবার রাতে পড়বো, সো লাইফটা অনেক ইজি ছিল। তো এখন আসলে অনেক, মানে এখানে বসে হয়তো আমি আর 10টা জিনিস চিন্তা করতেছি। যে রেসপন্সিবিলিটিস যখন হ্যাঁ, আসলে হিট করে hit তখন করে, লাইফটা তখন আসলে তো ডিফারেন্ট। ওই লাইফটা আসলে ইন্টারেস্টিং ছিল, বাট এমন না যে আমি মিস করি, কারণ ছোটবেলায় ভাবতাম কবে বড় হব। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম, ছোটবেলায় তখন মনে হয় কি হ্যাঁ। আচ্ছা সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, কবে বড় হব, কবে বড় হব, কবে আমার কোনো পড়াশোনা থাকবে না, আমার ইউনিভার্সিটিও শেষ হবে, তখন চিন্তা করলাম আল্লাহ কত বছর লাগবে। আর So এখন মনে হয় যে না, ছোটবেলাটা হ্যাঁ। was- আচ্ছা, was nice. ফ্যামিলিতে কে কে আছে, পরিবার নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে নেবো ছোট একটা বিরতি। দর্শক ফিরছি বিরতির পর। এখন যেহেতু আর কোনো বর্ডার নেই, আর স্পেশালি আর্টে কোনো বর্ডার নেই, এবং বাংলাদেশে অনেক ফিল্ম এখন বাইরে প্রদর্শনী খুবই ভালো করা করছে, হচ্ছে, রাইট। সো আমার ফোকাসটা ওই জায়গায় থাকবে। দর্শক ফিরলাম বিরতির পর। যাওয়ার আগে জানতে চেয়েছিলাম যে ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে হচ্ছে আব্বু আম্মু এবং আমার একটা ছোট ভাই আছে। ওকে, তো ছোট ভাইয়ের সাথে সম্পর্ক কিরকম? ছোট ভাইয়ের সাথে সম্পর্ক একদম ফ্রেন্ডলি, মানে আমার একটা ফ্রেন্ড আর কি। কত ছোট তোমার থেকে? আমার থেকে প্রায় 8 বছর ছোট। অনেক এইজ গ্যাপ। হ্যাঁ, অনেক এজ গ্যাপ, কিন্তু এটা বোঝা যায় না, কারণ আমি ছোটবেলা থেকে ওই ডিস্টেন্সটা আসলে মুছে ফেলছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে ও বড় হলে আরো বেটার, রাদার দেন বাইরের কারোর সাথে ইয়া করুক। অ্যাবসলিউটলি। সো বড় ভাই হিসেবে নিজে কতটুকু রেসপন্সিবল, হোয়াট ডু ইউ থিংক? আমি মনে করি মানে নিজেকে 10-এ মার্ক দিতে বললে কত দিবে? আই থিংক 9। দ্যাটস ভেরি গুড। ইয়া, ওকে, সো ফ্যামিলির বাবা মা আসলে এখন কি বলে? বাবা মা এখন হয়তো এক্সাইটেড কাজ নেই, এমন না যে আগে আমাকে সাপোর্ট দিত না, তারা সবসময় সাপোর্টিভ ছিল, বাট এমন না যে মুখে বলতো, কিন্তু কোনোদিন আমার কোনো কাজ নিয়ে ডিস্টার্ব করে নাই, বলে নাই। বা হয় না যে বাবা মার স্বপ্ন থাকে ছেলে জব করবে বা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, তো সেই জায়গা থেকে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল কিনা বা কোনো অন্য কোনো বিষয়ে আসলে ফোর্স আই করেছে থিংক কিনা? সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা এখনো তাদের মধ্যে মাঝে মাঝে হয়তো কাজ করে, হঠাৎ হঠাৎ হয়তো বলে যে একটা চাকরি করলেই কিন্তু ভালোই হতো, সো ওই জায়গাটা থাকে। বাট এই তখন কাজ করছে এবং তারাও কাজগুলো দেখে, তাদেরকেও মানুষজন বলে, তো ওইটা নিয়ে এখন আর প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় তাদের মধ্যে ওই আক্ষেপটা থেকে যাবে যে আমি কেন ব্যাংকে কোনোদিন চাকরি করিনি। আচ্ছা, তো তোমার কি কখনো ইচ্ছে আছে কিনা? আর না, আমি কোনোদিন চাকরি করি না, আমার মনে হয় না 9 to 5 is not for you. 9 to 5 is not for me. শুটিং এ 9 to 5 is fine যদি করা হয়। আমি উইশ আমাদের হ্যাঁ, 9 to 5 9 to থাকতো। 5 থাকতো। আমাদের তো ওয়ার্কিং আওয়ার্স মানে 12 আওয়ার্স ক্রস করে যায়। আই থিংক এখন most of the ইটস time. 14 to 16 আওয়ার্স আমি মনে করি এখন। না, একটা সময় এখন নাকি আবার অনেকে বলছে যে টাইম ফ্রেম নাকি কমিয়ে এনেছে, এর বেশি কাজ করে না ইউজুয়ালি। আমরা যখন কাজ করেছি তখন এমনও হয়েছে যে বাসায় যে 2 ঘন্টাও ঘুমাতে পারিনি, তারপর নেক্সট দিন আবার আরেকটা সেটে চলে হ্যাঁ, যেতে হচ্ছে, হ্যাঁ, যে এটা এখনো যতক্ষণ হয়। না কাজ শেষ হবে ততক্ষণ থাকছি। বাট এটা এখনো এখন নাকি অনেকটুকু রুলস মেনটেন করা হচ্ছে এবং শুটিং হাউসগুলোতে এত লেট নাইট কাজ করতে দেওয়া হচ্ছে না, সেটা আসলে কতটুকু মেনটেন করা হচ্ছে? কতটুকু মেইনটেইন বলতে আপু, এখন যদি 3টা সিন বাকি থাকে, এখন যত রাতই হোক শুটিং শেষ হবে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে দেখা যায় 1টা বাজে আরো 2টা সিন করতে হবে, সো ওইটা করতে তো আসলে 4টা বাজবেই, কিছু করার নেই। বাট হ্যাঁ, টাইম মেনটেনের বিষয়টা হচ্ছে সবাই তো আসলে ফলো করেন। এখন আগে হয়তো ডিরেক্টর অল্প কয়েকজন ছিলেন, কিন্তু এখন তো অনেক ডিরেক্টরের সংখ্যা অনেক বেশি, সো এক একজন তো এক একভাবে শ্যুট করে, কেউ এভাবে শ্যুট করে, কেউ লেট করে শুরু করে, সো এখনো মিক্স ভাইব। অনেক শ্যুট আমার 11টার মধ্যে শেষ হয়ে যায়, অনেক শ্যুট ভোর 5টার দিকেও শেষ হয় না। আই থিংক সেই জায়গা থেকে ওটিটি অনেকটুকু আরাম কাজ করে, কারণ সবকিছু একদম খুবই রুটিন থাকে, মানে আমি অ্যাটলিস্ট জানি যে আমার রাতে শ্যুট আছে, তাইলে আমি সেটা আসলে আগের থেকে জানা আমি থাকে, জানি। প্ল্যানিং, হ্যাঁ। এবং টাইম ফ্রেমটা খুবই হ্যাঁ, প্রপার, হ্যাঁ, মানে নো proper থাকে। সারপ্রাইজেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওইটা অনেক আরাম আছে কাজ করে। আচ্ছা, তো বন্ধুদের সাথে আসলে লেজার টাইমে কি করা হয়? বন্ধুদের সাথে লেজার টাইমে ঘোরাঘুরি করা হয়, আর ঢাকায় এখন যেরকম অ্যাক্টিভিটি আছে, যেমন গো কার্ট বা এরকম, এগুলোতে যাওয়া হয়। আর ফিফা খেলা, এটা সবচেয়ে কমন আমাদের একটা
মানে রিচুয়ালের মতো এইগুলোই করা হয়। আর এখন ওরকম ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া হয় না, কারণ সবাই বিজি। এমন না যে শুধু আমি একা ব্যস্ত, সবাই সবার কাজ বা চাকরি নিয়ে ব্যস্ত। সো ওইরকম হয় না, কিন্তু এই যে এখন মানে মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে আড্ডা হয়, ভালোই লাগে। ওকে, সো নিজের যদি আমি বলি যে ভালো দুইটা দিক বলতে এবং নিজের খারাপ দুটো দিক বলতে, যেখানে আর কি তোমার ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং দুইটা তোমার ধরো প্লাস পয়েন্টস, যেটা হয়তো তোমার স্ট্রেংথ। ওকে, যদি ভালো বলি তাহলে হচ্ছে যে আই এম ভেরি ফোকাসড উইথ মাই ওয়ার্ক। মানে আমি যখন সেটে ঢুকি তখন আই এম ভেরি ফোকাসড, আমি তখন ওইটা নিয়ে থাকি। এবং যদি খারাপ একটা বলি তাহলে হচ্ছে মাঝে মাঝে একটু লেট করে ফেলি, বাট ওইটা আমি সবসময় চেষ্টা করি যে ওইটা সামহাও আমার কাজের থ্রু যেন আমি ঠিক করে ফেলি, যেন আমার জন্য দেরি না হয় বা যেটা বলে এনজি না দেওয়া হয়। সো ওই চেষ্টাটা করি। বাট হ্যাঁ, আমি টাইমিংটাতে একটু চেষ্টা করছি ওয়ার্ক করার, কিন্তু যেটা হয় আসলে আগের দিন লেট শুটিং শেষ হলে আসলে পরের দিন এফেক্টটা থাকে। আর যদি আরেকটা ভালো দিক বলি তাহলে হচ্ছে আই থিঙ্ক আই এম ভেরি সর্টেড, আই থিঙ্ক আই নো হোয়াট আই ওয়ান্ট ডু অ্যান্ড হোয়াট আই এম ডুইং। আর যদি নেগেটিভ বলি তাহলে আমি একটু ইম্পালসিভ, অনেক সময় একটু অনেক ডিসিশন নিয়ে নিই। বাট আমি মনে করি ওইটার একটা জাস্টিফিকেশন আছে যে আর্টিস্টরা তো একটু ইম্পালসিভ হয়। 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? এখন যেহেতু আর কোনো বর্ডার নেই, আর স্পেশালি আর্টে কোনো বর্ডার নেই, এবং বাংলাদেশে অনেক ফিল্ম এখন বাইরে খুবই ভালো করছে, রাইট। সো আমার ফোকাসটা ওই জায়গায় থাকবে। বাট যেহেতু এখন কাজ করছি, সো এখন যে কাজটা করছি সেই কাজটা প্রপারলি করতে চাই, তাহলে আসলে আমি শিখতেও পারবো, জানতেও পারবো। আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি, যাবার আগে একটা প্রশ্ন করবো, কিন্তু অনেস্টলি সেটার অ্যান্সার দিতে হবে। লাইফে স্পেশাল কেউ আছে কিনা? না, লাইফে স্পেশাল কেউ নেই। ওরকম নাই, কিরকম আছে? ওরকম নাই, ওরকম নাই, কিরকম আছে? মানে ওরকম নাই, স্পেশাল বলতে স্পেশাল ফ্রেন্ড আছে, অনেকজন স্পেশাল ফ্রেন্ড আছে, ছেলে মেয়ে মিলে, কিন্তু ওরকম স্পেসিফিক আসলে ওরকম ইউ নো হোয়াট আই মিন। ইয়া, ওরকম কেউ নাই। না, ওরকম কেউ নেই। কেন? কাজ আমার মনে হয় আমাকে মেনে নেওয়া অনেক টাফ, কাজ আমি যেই কাজ করি বা যেই ফর্মে থাকি, আসলে কোনো নর্মাল মেয়ে আমার মনে হয় না যে একটা ছেলেকে আরেকটা মেয়ের সাথে রোম্যান্স করতে দেখবে এবং নর্মাল হবে। সো এটা নিয়ে আগেও হয়তো আমার লাইফে আগে দু একটা এরকম ইনসিডেন্টস হয়েছে, তো এরপর থেকে আমার কাছে মনে হয় যে ইটস বেটার আমি আমার কাজে ফোকাস করি, যখন সময় হবে তখন আল্লাহই হয়তো আমার লাইফে এরকম পার্টনার দিয়ে দেবে। নিজের পছন্দের কেউ আছে কিনা? নিজের পছন্দের ওরা কেউ দেশে থাকে না, বিদেশি আর্টিস্ট, নায়িকা, তারা, কিন্তু নর্মাল কেউ মানে না। ওটা তো ক্রাশ তো, আর যাদেরকে মানুষ লাইক দে ফ্যান্সি, বাট সেরকম না, রিয়েল লাইফে এক্সিস্টিং এমন কেউ আছে কিনা পছন্দের? না, ওরকম পছন্দের কাউকে পছন্দ হয় না আমার। ওকে, আমার অনুষ্ঠানে একদমই শেষে চলে আসছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যাওয়ার আগে তোমার জন্য উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে তুমি বলতে পারো। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই হচ্ছে আমার কাজ দেখবেন, এবং হয়তো কাজে কিছু ভুল থাকবে, কিছু ভালো থাকবে, বাট হ্যাঁ, সবসময় সাপোর্ট দিলে আই থিঙ্ক আমি আরেকটু বেটার কাজ করার অপরচুনিটি পাবো এবং ভালো কাজও করতে পারবো। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.